অসমাপ্ত আত্মজীবনী ইতিহাসের অনন্য দলিল। আমাদের সবকিছুই যেন অসমাপ্ত থেকে যায়, যেমন সুকান্তের কবি জীবন, কাজী নজরুল ইসলামের কবি ও সঙ্গীত জীবন, কিংবা তারেক মাসুদ জহির রায়হানের চলচ্চিত্র জীবন। কোভিড-19 বৈশ্বিক মহামারীতে দ্বাদশ শ্রেণীর এইচএসসি ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটাও আমাদের এখন অসমাপ্ত। আমাদের অসমাপ্ত রয়ে যাবে আজকের ক্লাসটি, কিংবা আমি তোমাদের যে পড়াবো 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, এই লেখাটিও অসমাপ্ত থেকে যাবে। কারণ আমাদের এই টপিকটাই নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখিত অসমাপ্ত আত্মজীবনী থেকে 52 দিনগুলো। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তোমাদের একটু বলি। যেমন এ স্টার অ্যারাউজেস ইন দ্য স্কাই অফ 17 মার্চ 1920, মানে 1920 সালে 17 মার্চ বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে, রাইঘাট নদীর তীরে। তো তার পিতার নাম ছিল শেখ লুৎফর রহমান, মাতার নাম মাতা হচ্ছেন সায়রা খাতুন। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছাত্র জীবন থেকেই এবং বলা যায় শৈশব থেকেই তিনি দেশের মানুষের জন্য, দেশের জন্য তিনি তার সমগ্র জীবনকে উৎসর্গ করেন। তার পরিচয় পাই তিনি যখন ইসলামিয়া কলেজে সর্বপ্রথম চলে যান, তখন থেকেই মূলত তিনি রাজনীতি সচেতন হয়ে ওঠেন। পাকিস্তানি শোষণের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধেও তিনি তার দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি নিয়োজিত হন। তো অসমাপ্ত আত্মজীবনী এখান থেকে তোমাদের 52 দিনগুলো নেওয়া হয়েছে। তো অসমাপ্ত আত্মজীবনী এটি হচ্ছে তিনি জেলে বসে লিখেন, অর্থাৎ 1967 থেকে 1969 সাল পর্যন্ত যখন তিনি জেলে ছিলেন, জেলে থেকে তিনি এই ঘটনাগুলো লিখেছেন। তো এখানে আমরা 52 দিনগুলোতে তার 1920 থেকে 1955 সাল পর্যন্ত, মূলত 1934 থেকেও 55 সাল পর্যন্ত তার যে ঘটে যাওয়া ঘটনাবলী সেগুলো লিখেন। তো তিনি সেটা কিভাবে লিপিবদ্ধ করেন তোমরা জানো। 2004 সালে 21শে আগস্ট পল্টনে যে গ্রেনেড হামলা হয়, সেখানে আইভি রহমান সহ প্রায় 21 জন নেতাকর্মী নিহত হন। আল্লাহর অশেষ মেহেরবানিতে সেদিন জাতির পিতার কন্যা শেখ হাসিনা তিনি বেঁচে যান। তো মাননীয় প্রধানমন্ত্রী, যিনি তার কন্যা, তার প্রথম কন্যা শেখ হাসিনা, তিনি যখন এইরকম একটা পরিস্থিতিতে হতবিহ্বল, তার বুলেট সবসময় তাকে কেড়ে ফেরে, সেই সময়ের মধ্যে তিনি হঠাৎ একদিন এই 4টি খাতা হাতে পান। তো এই খাতাগুলো, আমি একটু পিছনে যাই, খাতাগুলো হচ্ছে যখন 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, তখন সব কিছু লুটপাট হয়ে যায়, কিন্তু তিনি যে ঘরে থাকতেন সে ঘরে, পাশের ঘরে আলমিরার উপরে 4টি খাতা ছিল। এই তার আত্মজৈবনিক বলা যায়, আত্মজীবনী তিনি লিখেছিলেন। তো নেতাকর্মীদের চাপে এবং তার স্ত্রী রেনু, বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিবের নির্দেশনায় বঙ্গবন্ধুকে অনুরোধ করা হয় যে আপনি আপনার এই জীবনের, বিচিত্র জীবনের সব অভিজ্ঞতা লিখে রাখেন। তিনি সেটা লিখে রাখলেন। তো সেটি 2004 সালে প্রথম শেখ হাসিনা, তার কন্যা, তার হাতে আসেন। এই অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকায় শেখ হাসিনা বলেন, তার কন্যা, যে যখন আমরা এই 4টি খাতা হাতে পাই, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই খাতাগুলো কোনো এক সময়ে টাইপ করতে তার ভাগ্নে শেখ ফজলুল হক মনির কাছে দেন। তার ড্রয়ারে এই খাতাগুলো সংরক্ষিত ছিল। পরবর্তীতে 2004 সালের পরে তার এক ফুফাতো ভাইয়ের মাধ্যমে তাদের হাতে আসে। তো খাতাগুলো যখন হাতে পাওয়া যায় তখন সবাই স্মৃতিবহ হয়ে যায়। এরকম বঙ্গবন্ধুর নিজের হাতের লেখা
চারটি খাতা এবং ঘটনাগুলো, হ্যাঁ, আস্তে আস্তে তারা শামসুজ্জামান খান এবং বেবি মওদুদ নামে একজন সাংবাদিক এবং তার হচ্ছে শেখ রেহানা, এরা সবাই মিলে একত্রে এটি কম্পোজ করা শুরু করেন এবং পরবর্তীতে 2012 সালে ইউপিএল ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে, তোমরা জানো, এটি 2012 সালে বের হয়। এই বইটি 7টি ভাষায় অনুদিত হয়। তো ইংরেজিতে এই বইটি অনুদিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম। তো এই অসমাপ্ত আত্মজীবনীর ছোট একটি অংশ আমরা 52 দিনগুলো, সে অসমাপ্ত আত্মজীবনী বই থেকে এই 52 দিনগুলোটি নেওয়া হয়েছে। আর মূলত 52 দিনগুলোতে আমরা কোন বিষয়ে পাবো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1952 সালের বঙ্গবন্ধুর জেল জীবন এবং জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিধৃত হয়েছে। আমি আবার বলি, তোমরা লিখে রাখো, 52 দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1952 সালের জেল জীবন এবং জেল থেকে মুক্তি লাভের পর তার যে স্মৃতি, সেটা তিনি এই 52 দিনগুলোতে লিপিবদ্ধ হয়েছে। তো আমি এতক্ষণ বলছিলাম অসমাপ্ত আত্মজীবনী রচনার প্রেক্ষাপট। দেখো, যদি অসমাপ্ত আত্মজীবনী, এটাকে ইংলিশে বলা হয় আনফিনিশড মেমোরিজ। তো এটা যদি বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো, তাহলে এটা হতে পারত এপিজে আবুল কালামের উইংস অফ ফায়ার, এটা হতে পারত আবুল কালাম আজাদের একটি আত্মজৈবনিক বইয়ের মতো, হতে পারত বারাক ওবামার ওডাসিটি অফ হোপের মতো। কিন্তু আমরা কি দুর্ভাগা জাতি, আমরা বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি আর্কিটেক্টকে, আমরা একটি দেশকে পরাধীনতার হাত থেকে বাঁচিয়ে তিনি একটি স্বাধীন ভূখণ্ড এনে দিলেন। সেই কি অকৃতজ্ঞ আমরা জাতি, তাকে আবার সপরিবারে আমরা 15 অগস্টে হত্যা করি। ঠিক বাংলাদেশকেও, বাংলাদেশের ইতিহাসও তাই খণ্ড। তো আমি একটি কথা তোমাদের বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন আকাশে যদি রকেট চলে যায়, সেই রকেট কি করে? সাদা একটি পথরেখা তৈরি করে যায়। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই পথরেখাটা তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। তিনি একটি ইতিহাস রচনা করেছেন। তিনি নিজেই যেখানে একটি ইতিহাস, যিনি নিজেই হচ্ছেন পোয়েট অফ পলিটিক্স। নিউজউইক পত্রিকায় আমরা তাকে জানি কি রাজনীতির কবি হিসাবে আখ্যায়িত করেছে। তো তিনি তার সমগ্র জীবনটি ধরতে গেলে তিনি মূল্যবান সময়টি তিনি জেলে কাটিয়েছেন। তিনি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিলেন। যেমন আমরা পাই কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যেই আমরা পাই ছাত্রছাত্রীদের, সাধারণ ছাত্রছাত্রীদের যারা দরিদ্র, তারা যদি খেলাধুলায় ভালো পারত, তাহলে তিনি তাদের বিনা বেতনে পড়ানোর সুযোগ করে দিতেন। কিংবা আরও যারা দরিদ্র, তাদের ঘরে যে আমরা মুষ্টি চালগুলো রাখি দরিদ্রদের জন্য, সেই মুষ্টি চালগুলোও তিনি শিক্ষার্থীদের জন্য তিনি ব্যয় করেছেন। তো অসমাপ্ত আত্মজীবনীর ছত্রে ছত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে এই দেশকে, মানে একটা পরাধীন দেশ, একটা কিভাবে অন্য রাষ্ট্র কর্তৃক সচিত হচ্ছে, কিভাবে আওয়ামী লীগ হয়েছে, কিভাবে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কেটে তিনি অসাম্প্রদায়িক দেশের কথা চিন্তা করেছেন, সে কথাগুলো আমরা পাই। তোমাদের 52 দিনগুলোতে আমরা মাত্র 5টি ডেট পাবো। 17 তারিখ ফেব্রুয়ারি 1952, 23, 24, 25 এবং 27। এই 5 দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে ঘটে যাওয়া জেল জীবনে, তাকে কিভাবে গ্রেপ্তার করা হলো আমরা সেটা পাবো। তার সাথে কে ছিল রাজবন্দী হিসাবে, মহিউদ্দিন আহমেদ। এই 52 দিনগুলোতে আমরা সে বিষয়টি পাবো। আমরা পাবো যে 52 দিনগুলোতে কিভাবে দুজনে একত্রে তাদের ঢাকা জেল থেকে ফরিদপুরে নিয়ে আসা হয়, কিভাবে তিনি তার রাত 11টার শিপে করে, তাকে লঞ্চে করে তাকে ফরিদপুর নিয়ে আসা হবে। তিনি কোথায় নিয়ে যাবেন জানেন না, জীবন মৃত্যুর একটি সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে। ঠিক তখন তিনি বুঝতে চেষ্টা করলেন যে কোথায় নেওয়া হয়, এজন্য তিনি ডিলে করলেন। যেখানে নারায়ণগঞ্জ থেকে লঞ্চটি রাত 11টায় ছেড়ে যাবে, বঙ্গবন্ধুর সুকৌশল এবং চাতুর্যের সাথে তিনি 1 ঘন্টা ডিলে করলেন। ফলশ্রুতিতে তিনি দেখতে পেলেন যে কোথায় তাকে নিয়ে যায়। আমরা সে বিষয়টি আমরা পাবো। আমরা পাবো জেলে বসে তিনি অনশন ধর্মঘট করেছেন, তিনি ন্যায্য অধিকার পাওয়ার জন্য ধর্মঘট করেছেন, সে বিষয়টি আমরা এই 52 দিনগুলোতে পাবো। 52 দিনগুলো আসলে 52 ভাষার জন্য যে আমরা যে 52টা বুঝি,
আসলে সেটা না। এটা মূলত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের যে আত্মজৈবনিক স্মৃতি, সেটি তারা যেভাবে ভাষার উপরে আঘাত করেছিল, সেই আঘাত থেকে রক্ষার জন্য, মানুষকে তিনি উদ্বুদ্ধ করার জন্য তিনি জেলের মধ্যে অনশন ধর্মঘট করেছিলেন, যেমনটি করেছিলেন মহাত্মা গান্ধী। অর্থাৎ কোনো কিছুকে তুমি মানে ভাঙচুর বিক্ষোভ না করে দাবি আদায়ের জন্য যে কোনো প্রকার খাওয়া দাওয়া থেকে নিবৃষ্ট থাকবে, সে বিষয়গুলো তিনি এখানে তুলে ধরেছেন। তারপর জেলের মধ্যে তাদের ডেপুটি জেলারের আচরণ কেমন ছিল সে বিষয়টি উঠে আসবে। কিভাবে তারা মানে ভিক্টোরিয়া পার্ক থেকে একটি সিএনজিতে করে নারায়ণগঞ্জ গেল, সেখান থেকে রাত 1টায় উঠলো, তারপর ফরিদপুরে নিয়ে গেল। ফরিদপুরে তারা নাস্তার ছলে একজন কর্মীকে দেখলো, সে কর্মীকে ডেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে নেতাকর্মী তাদের জানাতে বলল যে আমরা ফরিদপুর জেলে আটকা পড়েছি। এসব ঘটনা জানতে পারবো তিনি না খেয়ে কতদিন ছিলেন। তার সাথে যে মহিউদ্দিন সাহেব ছিলেন, তিনি প্লুরিসিস রোগে আক্রান্ত, তিনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমরা 52 দিনগুলোতে পাব। তো আমি তোমাদের বলতে চাই, আমরা অসমাপ্ত আত্মজীবনীতে স্বাধীন ভূখণ্ড বিনির্মাণের জীবন্ত ইতিহাস পাই। তার পেছনে পেছনে চলছে আমাদের অস্তিত্বের ইতিহাস। এখানে আমরা পাবো তার শিকড়ের কথা। অসমাপ্ত আত্মজীবনীর শুরুতেই রয়েছে তার শৈশবের কথা, তার বংশ পরিচয়ের কথা, তার রাজনীতির কথা, তিনি কিভাবে বেড়ে উঠেছেন, কিভাবে তিনি কলেজে ভর্তি হয়েছেন, কিভাবে তিনি মানে ইসলামিয়া হোস্টেল কলকাতায় বেকার হোস্টেলে ছিলেন, সেখানকার জীবন আমরা পাই। তারপর তিনি এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হলেন, কর্মচারীদের সাথে আন্দোলন করেছে, এ সকল নানা ঘটনা আমরা এখানে পাই। তো তিনি ছিলেন একটি কথা না বললেই নয়, মানে তিনি 1938 সালে প্রথম গোপালগঞ্জে যখন শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী আসেন, তখনই তাদের সাথে প্রথম তার পরিচয় হয়। তিনি তার পিতা শেখ লুৎফর রহমানের কাছ থেকে সবসময় ইন্সপিরেশন পেয়েছেন, তিনি তাকে উদ্বুদ্ধ করেছেন। যখন তিনি কলকাতার ইসলামিয়া কলেজে বেকার হোস্টেলে ছিলেন, তখন তার পিতা তাকে একটি চিঠি লিখেছিলেন যে তুমি পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করো, ভালো কথা, তুমি শোষিত মানুষের সাথে আছো, ভালো কথা, কিন্তু তুমি তোমার পড়ালেখাটি চালিয়ে যেও। এরপর তিনি যখন ফিরে আসলেন, তিনি তার পিতা শেখ লুৎফর রহমানের সাথে ব্রিটিশ শাসনের কথা, তিনি পাকিস্তান শাসনের কথা, এসব নানা রাজনীতির কথা তিনি তার সাথে শেয়ার করতেন। তো তার পিতা শেখ লুৎফর রহমান তাকে শিখিয়েছেন জীবনের দুটি জিনিস, অনেস্টি অফ পারপাস এবং পারপাস অফ অনেস্টি, সিনসিয়ারিটি অফ পারপাস। তো এই জিনিসগুলো তিনি সবসময় তার হৃদয়ে গেঁথে নিয়েছিলেন। তো একদিন যার সান্নিধ্যে তিনি বড় হয়েছেন, সেই বটবৃক্ষ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা আমরা এই অসমাপ্ত আত্মজীবনীর প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকে তিনি নানা আঙ্গিকে জড়িয়ে আছেন। আমাদের পিরোজপুর জেলার আমাদের ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার কথা আমরা পাই অসমাপ্ত আত্মজীবনীতে। বড় একটা অংশ জুড়ে তিনি মানিক মিয়ার কথা বলে গেছেন। আমি আগেই বলেছি, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা একটি আত্মজৈবনিক রচনা। তো শেখ লুৎফর রহমান যখন তার অনুপ্রেরণায় তিনি মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের কথা বলার জন্য, তিনি মানুষের দাবিকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য কাজে লেগে গেলেন, তখন তিনি পুরোপুরি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তিনি তাকে জড়িত করেন। তো 1955 সালের আগে তিনি যখন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে তিনি গুরু মানেন, যার সান্নিধ্যে তিনি এসেছেন, একদিন অসমাপ্ত আত্মজীবনী 29 নং পৃষ্ঠায় এই কথাটি পাবে যে একদিন তাকে বলল যে তোমাকে পদ দিতে হবে, তার একজন কর্মী আনোয়ার সাহেবকে একটি পদ দিতে হবে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যৌক্তিক দাবি তিনি বলেছেন যে তাকে পদ দেব কেন, সে তো দলের
আনুগত্যশীল, সে তো দলের নেতাকর্মীদের কোনো মূল্যায়ন করেন না। তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী তাকে বললেন, হু আর ইউ, ইউ আর নো বডি। তখন দৃঢ় কণ্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথাটা উচ্চারণ করেন, ইফ আই অ্যাম নো বডি, হোয়াই ইউ হ্যাভ ইনভাইটেড মি? You have not right to insult me. I proved that I am who I am. Thank you, sir. Never I will come back again. তো এই কথা বলে তিনি চলে গেলেন। তো পরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার রাগ ভাঙালেন এবং তিনি আবার এখানে আত্মনিয়োগ করেন। তো আমি তোমাদের 52 দিনগুলো মানে এখন মূল টপিকে চলে যাই। সেখানে তোমাদের আমি মানে বঙ্গবন্ধুর ওই জেলের যে সময়টুকু সেটা আমি এখন তোমাদের একটু বর্ণনা করে শোনাই। এদিকে জেলের ভেতর আমরা দুইজনে প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য। বঙ্গবন্ধু বলছেন যে আমরা প্রস্তুত হচ্ছিলাম অনশন ধর্মঘট করার জন্য। অনশন ধর্মঘট মানে হচ্ছে যৌক্তিক দাবি আদায়ের জন্য যে আন্দোলন, অর্থাৎ কোনো টাংসুর না, একবারে মানে না খেয়ে যে মানে প্রভাব বিস্তার করা, সরকারের উপরে চাপ সৃষ্টি করা, সেরকম একটি ধর্মঘট তারা করবে। আমরা আলোচনা করে ঠিক করেছি যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না। অর্থাৎ তার সাথে ছিল কে? মহিউদ্দিন সাহেব। হ্যাঁ, তারা দুজনে আলোচনা করেছেন আর যাই হোক তারা আর অনশন ভাঙবে না। যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে। অর্থাৎ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যদি তাদের মৃত্যু হয় তবে তাই হবে। জেল কর্তৃপক্ষ, বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট আমির হোসেন সাহেব, তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মোখলিসুর রহমান সাহেব। তাহলে এখানে দুজন ব্যক্তি জেল সুপারিনটেন্ডেন্ট ছিল আমির হোসেন, জেল সুপারিনটেন্ডেন্ট আমির হোসেন সাহেব, আর ডেপুটি জেলার ছিলেন মোখলেসুর রহমান সাহেব। ডেপুটি জেলার ছিলেন মোখলেসুর রহমান সাহেব। তাহলে আমরা 52 দিনগুলোতে দুটা চরিত্র পাই। কে? সুপারিনটেন্ডেন্ট ছিল আমির হোসেন আর ডেপুটি জেলার ছিলেন মোখলেসুর রহমান সাহেব। তারা কি করলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই অনশন ভাঙার জন্য তাদেরকে বুঝাতে শুরু করলেন, অনেক চেষ্টা করলেন। আমরা তাদের বললাম আপনাদের বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই, আর আমরা সেজন্য অনশন করছি না। অর্থাৎ মানে এরা তো সরকারি কর্মচারী। বঙ্গবন্ধু বললেন যে আপনাদের বিরুদ্ধে আমাদের করার কিছু নেই, হ্যাঁ, আমরা এজন্য অনশন করছি না। সরকার আমাদের বছরের পর বছর বিনা বিচারে আটক রাখছে, তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছি। এতদিন জেল খাটলাম আপনাদের সাথে, আমাদের মনোমালিন্য হয়নি, কারণ আমরা জানি সরকারের হুকুমেই আপনাদের চলতে হয়। অর্থাৎ সরকারি কর্মচারীদের মানে সরকার যে নির্দেশনা দিবে সে অনুযায়ী তাকে চলতে হবে। অর্থাৎ যে কোনো সরকারি তাকে অবশ্যই সরকারের নির্দেশনা অনুযায়ী তাকে কাজ করতে হবে। তাতে সে নির্দেশনা যদি দেশের মানুষের বিপক্ষেও যায় তাহলেও সেটা তাকে অনুসরণ করতে হবে। সে কথাটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন। 15ই ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো। তাহলে আমরা কয়েকটি ডেট পাবো। তাহলে প্রথম ডেট পেলাম কি? 15 ফেব্রুয়ারি। তাহলে 15 ফেব্রুয়ারি 1952। তাহলে 1952 সালে 15ই ফেব্রুয়ারি ডেটটা আমি প্রথম পেলাম। কি করলো? এ তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো, একথা বলে যে আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। আমি যখন জেল গেট পৌঁছলাম দেখি একটু পরে মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে। অর্থাৎ তার সঙ্গীক তাহলে কে আসলো? মহিউদ্দিন সাহেব। তাহলে জেলের মধ্যে ছিল দুজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর হচ্ছে কি মহিউদ্দিন সাহেব। তাহলে বঙ্গবন্ধুর সহচরকে রাজনৈতিক কর্মী মহিউদ্দিন সাহেব। দেখো এখানেই আমরা এখন বিষয়ের গভীরে ঢুকে যাচ্ছি। আমি যখন জেলগেটে পৌঁছলাম একটু পর মহিউদ্দিন সাহেবকেও নিয়ে আসা হলো। কয়েক মিনিট পরে আমার মালপত্র কাপড় চোপড় বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির। বললাম ব্যাপার কি? কর্তৃপক্ষ বললেন আপনাদের জন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে। জিজ্ঞাসা করলাম কোন জেলে? কেউ কিছু বললেন না। এদিকে আর্ম পুলিশ, আইবি অফিসার ও একত্রিত হয়েছে, খবর চাপা থাকে না। একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে দুজনকেই পাঠানো হচ্ছে। তখন রাত 9টা বাজে। 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে, সেই জাহাজ আমাদের ধরতে হবে। আমি দেরি করতে শুরু করলাম, কারণ তা না হলে কেউ জানবে না আমাদের কোথায় পাঠানো হচ্ছে। অর্থাৎ মহিউদ্দিন সাহেবকে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুজনকেই মানে কারাগার থেকে ফরিদপুরে পাঠানো হচ্ছে। তো এই কথাটা মানে অন্য কেউ জানে না, তার নেতাকর্মীরা জানে না, তার রাজনৈতিক কর্মীরা জানে না, সাধারণ মানুষ জানে না। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কৌশলের আশ্রয় নিলেন। তিনি রাত 9টায় তাদের বের হতে বলল। 11টার সময় হচ্ছে ছেড়ে যাবে নারায়ণগঞ্জ থেকে একটি লঞ্চ ফরিদপুরের উদ্দেশ্যে। কোথায়? ফরিদপুরের উদ্দেশ্যে। কারণ ফরিদপুর কোথায় যাবে? ফরিদপুর জেলে। ফরিদপুর জেলখানায় কোথায় নিয়ে যাবে? বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন সাহেবকে। তো এই যে রাত 9টায় থেকে 11টা, মানে এই সময়টা বঙ্গবন্ধু চেয়েছিলেন কৌশলে সময়টা যাতে একটু দেরি করে ফেলেন। তো প্রথমে বঙ্গবন্ধু কি করলেন? তার বইগুলি একের পর এক মেলাতে শুরু করলেন। তারপর কাপড়গুলি হিসাব নিকাশ, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে। দেরি করতে করতে 10টা বাজিয়ে দিলাম। রওনা করতে আরও আধা ঘন্টা লাগিয়ে দিলাম। আর্ম পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল। অর্থাৎ তাদের নিয়ে যাওয়ার জন্য আর্ম পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যে লোকজন ছিল তারা খুব তাড়াতাড়ি কাজ করতেছিল। কারণ হচ্ছে যে তাদের খুব সতর্কতার সাথে নিতে হবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যে নিয়ে যাওয়া হবে মানে ফরিদপুরে শেখ মুজিবকে, সেটা আসলে অন্য কেউ জানতো না। তো বঙ্গবন্ধু একটু দেরি করতে লাগলেন। তো এই সময়ে আর্ম সুবেদার এই যে সুবেদার তিনি ছিলেন একজন পাকিস্তানি। তিনি একসময় গোপালগঞ্জ ছিল। তো গোপালগঞ্জ থাকার সময়ে এই সুবেদারের সাথে বঙ্গবন্ধু মানে শেখ মুজিবের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়। তো তিনি তাকে চিনতেন, এই বেলুস ভদ্রলোক। তো আমাকে খুবই ভালোবাসতো, শ্রদ্ধা করত। বঙ্গবন্ধু বলেছেন যে এই বেলুস ভদ্রলোক আমাকে খুবই পছন্দ করত ও শ্রদ্ধা করত। আমাকে দেখেই বলে বসলো, ইয়ে क्या बात है आप জেলখানা মে, মানে আরে আপনার কি হয়েছে, আপনি জেলখানায় কেন? আমি বললাম কিসমাত, মানে এটা হচ্ছে কিসমাত, আমার কপাল, ভাগ্য। তো আর কিছুই বললাম না, কারণ হচ্ছে আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে। গাড়ির ভেতর জানালা উঠিয়ে দরজার কপাট বন্ধ করে দিল। তারপর দুজনেই ভেতরে আমাদের সাথে বসলো। আর একটা গাড়িতে অন্যরা পেছনে ভিক্টোরিয়া পার্কের পাশে রোডের দিকে চললো। অর্থাৎ ভিক্টোরিয়া পার্ক হচ্ছে, তোমরা জানো, সদরঘাট থেকে নেমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে যখন তুমি মানে গুলিস্তানের দিকে যাবা, হাতের ডান দিকে যে একটি গোল চত্বর, সেই গোল চত্বরটি হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। অর্থাৎ রানী ভিক্টোরিয়ার নামে এই পার্কটির নামকরণ করা হয়। বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। তো এখানে একটি ঘটনা আছে যে 1757 সাল সিপাহী বিদ্রোহের সময় অনেক মানে দেশপ্রেমিক সৈনিককে সেখানে ঝুলিয়ে ফাঁসিতে ঝুলাইয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো এটা একটি ঐতিহাসিক পার্ক। তো অসমাপ্ত আত্মজীবনীর এই 52 দিনগুলো, বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী, সেটার মতোই আমি তোমাদেরকে এটি মানে আজকে মানে অসমাপ্ত রেখেই মানে দ্বিতীয় ক্লাসে
আবার তোমাদের এই বিষয়টি আমি পড়াবো। তো তার আগে হচ্ছে অসমাপ্ত আত্মজীবনীর যে মানে মূল যে রিভিউ, তোমরা এখন বসে আছো বাসায়, তো 52 দিনগুলো তুমি একটা মাঝখান থেকে শুরু করা হয়েছে। তো তুমি যদি অসমাপ্ত আত্মজীবনীটা প্রচুর সময় আছে, যে কোনো বইয়ের দোকানে পাবে বা পিডিএফ নামিয়ে পড়তে পারো অনলাইনে, তুমি এটা পড়বে, তাহলে তুমি বুঝতে পারবে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় কিভাবে হলো, কিভাবে একজন বাংলাদেশ এবং বঙ্গবন্ধু যে একই নাম সেটা অসমাপ্ত আত্মজীবনীতে প্রমাণিত হবে। ভবিষ্যতে যদি বাংলাদেশ নিয়ে কোনো ইতিহাস লেখা হয়, তাহলে আমি বলবো সংবিধান মানে কোনো নতুন আইন রচনা করতে গেলে যেমন সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে সে আইনকে বাতিল করে দেওয়া হয়, ভবিষ্যতে যদি বাংলাদেশকে নিয়ে কোনো ইতিহাস রচনা করা হয়, তাহলে বঙ্গবন্ধুর নিজের লিখিত অসমাপ্ত আত্মজীবনীর থেকে যে রেফারেন্স দেওয়া হয়েছে সেটা অবশ্যই লিপিবদ্ধ করতে হবে, তা না হলে সেটা কখনোই ইতিহাস হবে না। কারণ যিনি ইতিহাস রচনা করেছেন তিনিই এই ইতিহাসের দ্রষ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার আত্মজৈবনিক গ্রন্থই বলবো, কারণ হচ্ছে তিনি নিজেই এটি জেলে বসে 1967 থেকে 1969 সাল পর্যন্ত তার স্ত্রী রেনু, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, যাকে তিনি ভালোবেসে রেনু ডাকতেন, এবং তার রাজনৈতিক নেতাকর্মীদের অনুরোধে তিনি এটি লেখা শুরু করেন। যখন তিনি এটি লিখবেন তখন বলল যে আমি কি লিখবো, আমার বা কি বা আছে, এই যে তার সারল্য তিনি ফুটিয়ে তুলেছেন। একটা গ্রন্থ বা আত্মজৈবনিক রচনা লিখতে হলে লেখক তার নিজেকে ফুটিয়ে তোলেন, কিন্তু অসমাপ্ত আত্মজীবনীতে তোমরা সে জিনিসটি দেখবে। শেখ মুজিব নিজেকে বড় করেননি, তিনি প্রত্যেক ছত্রে ছত্রে পাতায় পাতায় তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা বলে গেছেন। এখানে আমি মনে করি অসমাপ্ত আত্মজীবনীতে নায়ক হিসাবে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকেই বলেছেন, কিন্তু আমাদের স্বাধীন ভূখণ্ড, আমাদের বাংলাদেশ আমরা যে পাই সেটা আসলে বঙ্গবন্ধুর কারণেই পাই। আমরা তার প্রথম ছাত্রদের অধিকার আদায়ের জন্য তিনি, ভাষার জন্য তিনি সচিবালয়ের পাশ থেকে গ্রেপ্তার হলেন, তার জেলে 4682 দিন তিনি জেল কাটলেন, তার সমগ্র জীবনটাই তিনি জেলে কাটিয়েছেন। তো অসমাপ্ত আত্মজীবনীতে আমরা এই বিষয়গুলো পাবো। শিক্ষার্থী সকল, তোমাদের বাংলাদেশকে জানতে হলে ভবিষ্যতে তুমি বড় আমলা হও, ভবিষ্যতে তুমি একজন ইঞ্জিনিয়ার হও, একজন পাইলট হও, কিংবা একজন এমপি বা মন্ত্রী হও, বা একজন শিক্ষক হও, তুমি যাই হও না কেন, তোমাকে অবশ্যই অসমাপ্ত আত্মজীবনী তোমার হৃদয়ের মধ্যে আত্মস্থ করে তারপর তোমাকে বেড়ে উঠতে হবে। কারণ অসমাপ্ত আত্মজীবনী মানেই বাংলাদেশ, অসমাপ্ত আত্মজীবনী মানে বঙ্গবন্ধু, অসমাপ্ত আত্মজীবন মানেই আমাদের ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। আবার তোমাদের 52 দিনগুলোতে বাকি অংশতে অসমাপ্ত আত্মজীবনীর মতোই অসমাপ্ত রেখে গেলাম। আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। সকলের জন্য শুভকামনা। আর আমরা যে এখন পর্যন্ত সুস্থ আছি সেজন্য মহান স্রষ্টার কাছে আমরা শুকরিয়া আদায় করতে পারি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।